একটি অভিশপ্ত কটেজ যেখানে কোনো গেস্ট গেলেই একটি আত্মা সবাইকে ভয় দেখায় আর পরে ওই গেস্ট আত্মহত্যা করে। কিন্তু কেন? কি এমন রহস্য আছে এই কটেজে? এমনই এক দুর্দান্ত কাহিনী নিয়ে আজ আপনাদের সামনে হাজির হয়েছি। ওয়েলকাম টু মাই চ্যানেল সিনে গপ্প উইথ সজীব শিকদার। গল্পের শুরুতে আমাদেরকে একটি কটেজ দেখানো হয়, যেখানে একজন লোক এসেছে যার নাম বিজয় কুমার। সে এসে কেয়ারটেকারকে বলছে, এখানে গোপাল কার নাম? তখন ওই লোকটি বলে, আমার নামই গোপাল। তখন বিজয় কুমার বলে, আমাকে মঞ্জুনাথ পাঠিয়েছে। গোপাল বলে, আপনাকে মঞ্জুনাথ পাঠিয়েছে? আসুন, ভিতরে আসুন। পরে দেখা যায় বিজয় তার ওয়াইফকে ডাক দেয় এবং দুজন মিলে তাদের রুমে চলে যায়। আর রুমের ভিতর যাওয়ার পর হঠাৎ মাঝরাতে তার ওয়াইফ চিৎকার করে ওঠে এবং গোপাল তখন সেখানে যেয়ে দেখে বিজয় কুমার ফাঁসিতে ঝুলে আছে। গোপাল তখন কটেজের মালিক অ্যান্টনিকে ফোন দেয় এবং বলে এখানে একজন সুসাইড করেছে। অ্যান্টনি তখন সেখানকার পুলিশ ইন্সপেক্টর অশোককে ফোন দেয় এবং বলে, আমার হোটেলে একটি সুসাইড হয়েছে, তুমি গিয়ে এটি সমাধান করো। এটি জানাজানি হলে আমার কটেজের জন্য সমস্যা হবে। তখন অশোক বলে, ঠিক আছে, আমি দেখছি। এরপর সিন চলে যায় 5 বছর পরে। পুলিশ হেডকোয়ার্টারে দেখা যায় পৃথ্বী, যে এই গল্পের মূল চরিত্র, তাকে ডাকা হয়েছে। সে একজন পুলিশ ইন্সপেক্টর। তখন ডিআইজি পৃথ্বীকে বলে, তোমাকে অন্য এক জায়গায় ট্রান্সফার করা হয়েছে যার নাম রত্নাকর। পৃথ্বী বলে, এখন আমার পক্ষে সেখানে যাওয়া সম্ভব না। কিন্তু সিনিয়র পুলিশ অফিসারটি বলে, তোমার জন্য স্বয়ং পুলিশ কমিশনার রেফারেন্স করেছে, তো তোমাকে যেতে হবে। সেখানে ক্রাইম রেট অনেক বেড়ে গেছে, আর তুমি তো জানো পুলিশের চাকরিটা এইরকম। তখন সে ডিআইজি তাকে বলে, তোমার ওয়াইফে তো একজন ডক্টর, তাকে বুঝিয়ে বলো। তখন পৃথ্বী বলে, ঠিক আছে, আমি দেখছি। পরের সিনে আমরা দেখি পৃথ্বী তার ওয়াইফ এবং পরিবারকে বিদায় জানিয়ে সেই রত্নাকর পুলিশ স্টেশনের দিকে রওনা দিয়েছে। পৃথ্বী পুলিশ স্টেশনে পৌঁছানোর পরই দেখে সেখানে একটি মহিলা ঝগড়া করছে। তখন পৃথ্বী বলে, কি হয়েছে? তখন মহিলাটি বলে, রাত্রে ঘুমানোর সময় একটি চোর আমার গলা থেকে চেন চুরি করে নিয়ে চলে গেছে। তখন সাথে সাথে পৃথ্বী সমস্ত অফিসারকে ডাক দেয় এবং বলে, শহরে এত খারাপ অবস্থা কেন? এখনই রাত থেকে সমস্ত এলাকার সবাই টহল দেবে। আর তখনই সবাইকে নিয়ে পৃথ্বী টহলে বের হয়। রাত্রে টহল দেওয়ার সময় হঠাৎ করে পৃথ্বী দেখে দুজন বাইকার উল্টোপাল্টা গাড়ি চালাচ্ছে। তখন সে তাদেরকে থামিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে দেয়। আর তখনই দেখা যায় অ্যান্টনি কটেজে দুজন লোক এসেছে থাকার জন্য। এখানে ছেলেটির নাম চরণ এবং তার ওয়াইফের নাম আর্চনা। তখন চরণ বলে, আমাদেরকে মঞ্জুনাথ পাঠিয়েছে। গোপাল বলে, ও আপনাদেরকে মঞ্জুনাথ পাঠিয়েছে, আসুন। এই বলে গোপাল তাদেরকে রুমের চাবিটি দিয়ে দেয় এবং তারা রুমে যাওয়ার পরই সে আগের মতো কোনো একটা দেখে ভয় পেয়ে তারা দুজনে ছুটে বাইরে আসতে থাকে এবং গাড়ি নিয়ে তারা যখনই কটেজ থেকে বেরোতে যাবে ঠিক তখনই পৃথ্বীর গাড়ির সামনে এসে পড়ে। পৃথ্বী তখন বলে, তোমাদের কি হয়েছে, তোমরা এরকম ঘাবড়াচ্ছ কেন? তখন চরণ বলে, ভিতরে স্যার কিছু একটা আছে। পৃথ্বী তখন বলে, ঠিক আছে, তোমরা এখানে দাঁড়াও, আমি গিয়ে দেখে আসছি। কিন্তু পৃথ্বী ভেতরে গিয়ে কোনো কিছু না দেখে আবার ফিরে আসে। এরপর সে সবাইকে নিয়ে পুলিশ স্টেশনে গিয়ে পৌঁছায়। সেখানে যাওয়ার পর সে তাদেরকে জিজ্ঞেস করে, তোমরা কারা, এখানে কেন এসেছো? আর তখনই চরণ বলে, স্যার, আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার আর এই হচ্ছে আমার ওয়াইফ। আমরা বিয়ের পর অনেকদিন ধরে কোথাও ঘুরতে যাই না, তাই ভাবলাম একটু ঘুরে আসি। এই কোয়ার্টেজে উঠেছিলাম, কিন্তু হঠাৎ করে রাতে একটি আত্মা এসে আমাদেরকে ভয় দেখায়। তখন পৃথ্বীতে হেসে দেয়, বলে, এইসব আর হয় নাকি? এরকম চলতে চলতে সকাল হয়ে যায়। সকালে পৃথ্বী বলে, ঠিক আছে, এখন তোমরা যাও। কিন্তু তখন চরণ বলে, স্যার, আমাদের মানিব্যাগ, টাকা পয়সা, মোবাইল সবই আমরা কটেজে ফেলে এসেছি। তখন পৃথ্বী বলে, এতক্ষণে বুঝলাম, তাহলে কেউ তোমাদের ভয় দেখিয়ে ওগুলো আত্মসাৎ করতে চাইছে। এরপর পৃথ্বী তাদেরকে নিয়ে কটেজে যায় এবং কটেজে গিয়ে তাদের জিনিস তাদেরকে বুঝিয়ে দিয়ে বলে, তোমরা মনে হয় যেতে পারবে না, চলো আমি এগিয়ে দিই। চরণ বলে, আমি পারবো। তখন চরণ বলে, তুমি এত ভয় পাচ্ছ কেন, তোমার কি হয়েছে? তখন চরণ বলে, স্যার, কালকে যা দেখেছি তার জন্য হয়তো এমন ভয় করছে। তখন পৃথ্বী তাদের মোবাইল নাম্বার রেখে তাদেরকে পাঠিয়ে দেয়। পরের দিন পৃথ্বী তার ওয়াইফকে দেখতে বাড়িতে যায়, কারণ সে প্রেগনেন্ট। বাড়িতে যাওয়ার পর আনন্দ পৃথ্বীকে ফোন দেয়, বলে, স্যার, আপনি কোথায়? পৃথ্বী তখন বলে, আমি তো বাড়িতে এসেছি। তখন আনন্দ বলে, ঠিক আছে স্যার, আপনি কালকে আসেন, পরে বলবো না। পরের দিন পৃথ্বী স্টেশনে আসার পর আনন্দকে জিজ্ঞেস করে, কালকে কেন ফোন দিয়েছিলেন? তখন আনন্দ বলে, স্যার, পাশের থানা থেকে একজন অফিসার এসেছে একটি কেসের তদন্ত নিয়ে। তখন পৃথ্বী বলে, ঠিক আছে, তাকে ভেতরে ডাকো। এরপর সে পাশের থানার অফিসারটি পৃথ্বীকে বলে, স্যার, আপনি কি অ্যান্টনি কটেজ সম্পর্কে কিছু জানেন? পৃথ্বী বলে, কেন, কি হয়েছে? তখন ওই অফিসারটি বলে, স্যার,
এর নাম হচ্ছে পুরুষোত্তম। 1 মাস ধরে এ নিখোঁজ আছে। কয়েকদিন আগে তার স্ত্রী এসে অ্যান্টনি কটেজের বিরুদ্ধে মামলা করেছে এবং সে কিছু আশ্চর্যজনক কথা বলছে। তখন পৃথ্বী বলে সে কি বলেছে। পুলিশ অফিসারটি তখন বলে তারা স্বামী স্ত্রী 13 তারিখে নাকি সেই কটেজে গিয়েছিল। হঠাৎ মাঝরাতে কেউ তাদেরকে ভয় দেখানোর চেষ্টা করে। পরের দিন তারা বাড়িতে যাওয়ার পর থেকে তার স্বামী নিখোঁজ, আর এই জন্য সে সেই গোপাল নামের লোককে সন্দেহ করে তার বিরুদ্ধে মামলা করেছে। তখনই পৃথ্বী বলে ঠিক আছে চলো আগে কটেজে যাই, পরে দেখা যাক। এই বলে যখনই তারা কটেজের দিকে যেতে থাকে তখনই দেখা যায় পুলিশ স্টেশনে একটি মহিলা ঝগড়া করছে। তখন আনন্দকে সে বলে এই মহিলাটিকে যেন আমি কোথায় দেখেছি। তখন আনন্দ বলে স্যার ইনি নীলিমা, অ্যান্টনি ক্যাটোজে কাজ করে। তখন সে ওই মহিলার কাছে যায় এবং গিয়ে বলে কি হয়েছে। তখন নীলিমা বলে স্যার আমার এই ব্যাগ নিয়ে পুলিশ আমাকে সন্দেহ করছে। তখন পৃথ্বী বলে তুমি এই ব্যাগ কোথায় পেলে। নীলিমা বলে আমি একটি মার্কেট থেকে কিনেছি। পৃথ্বী বলে কোন মার্কেট থেকে। নীলিমা বলে মার্কেটের সামনে একটি ফুটপাত আছে সেখান থেকে কিনেছি। কোন ফুটপাত থেকে, আমাকে নিয়ে চলো। নীলিমা তখন বুঝতে পারে সে ধরা খেয়েছে। আর তখনই পৃথ্বী বলে সত্যি করে বলো এই ব্যাগ তুমি কোথায় পেয়েছো। এই ব্যাগের যে দাম তোমার বেতনের থেকে বেশি, তুমি কোথা থেকে এই ব্যাগ পেলে। তখন নীলিমা বলে আমাকে গোপাল স্যার দিয়েছে। এরপর তারা সবাই মিলে সেই কটেজে যায় এবং কটেজে গিয়ে গোপালকে বলে চলো আমাদের সাথে পুলিশ স্টেশনে, তোমাকে কিছু জিজ্ঞাসাবাদ করব। কিন্তু গোপাল তো উল্টো হ্যাডাম দেখিয়ে তাদেরকে ধমক দেয়। আর তখনই পৃথ্বী গিয়ে তাকে কষে একটা চড় মারে, আর তখনই সে লাইনে এসে পড়ে। এরপর তাকে স্টেশনে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু গোপাল বলে আমি এইসব বিষয় কিছুই জানি না। তখন আনন্দ বলে এই লোক কি তোমার কটেজে এসেছিল, তাকে তুমি কিভাবে চেনো না। এরপর গোপাল বলে স্যার আমার মনে নেই, তবে আমি আমার রেজিস্ট্রি খাতা দেখে বলতে পারবো। তখন গোপাল রেজিস্ট্রি খাতা এনে বলে জি স্যার এ আমার হোটেলে এসেছিল। এরপর পৃথ্বী রেগে গিয়ে বলে গোপাল সত্যি করে বলো তোমার কটেজে কি হচ্ছে। গোপাল তখন বলে স্যার এই সব কিছু একটা আত্মাই করছে। 5 বছর আগে আমাদের হোটেলে একটি গেস্ট এসেছিল যার নাম বিজয় কুমার। রাতে হঠাৎ করে সে সুসাইড করে। এরপর থেকে তার আত্মা ওই হোটেলে সবাইকে ভয় দেখায়। স্যার যদি বিশ্বাস না হয় তবে আনন্দ স্যারকে জিজ্ঞেস করুন। তখন তো পৃথ্বী আনন্দকে বলে আনন্দ তুমি এসব কিছু জানো। তখন আনন্দ বলে জি স্যার, শুধু এই একটি কেস নয় স্যার, এরকম আরো অনেক কেস আছে। এই বলে সে অনেকগুলো ফাইল পৃথ্বীর সামনে এনে দেয়। পৃথ্বী দেখে তো অবাক, এতগুলো মানুষ মিসিং অথচ এর কোনো তদন্ত নেই। তখন আনন্দ বলে স্যার আসলে ওই কলেজের মালিক হলো অ্যান্টনি, আর অ্যান্টনি হলো এই এলাকার লোকাল এমএলএর ছোট ভাই, তার জন্য এসব নিয়ে কোনো ঘাটাঘাটি করা হয় না। এরপর পৃথ্বী গোপালকে বলে তোমার সমস্ত রেজিস্ট্রি খাতা আমার কাছে নিয়ে আসো। এরপর গোপাল সমস্ত রেজিস্ট্রি খাতা এনে পৃথ্বীকে দেয়। পৃথিবী খাতা দেখে বলে কি ব্যাপার, এখানে বিভিন্ন জায়গায় মার্ক করা কেন। তখন গোপাল বলে স্যার এর আগে অনেক লোক এসে এখান থেকে ভয় পেয়ে চলে গেছে, তাদেরকে আমরা মার্ক করে রেখেছি। তারপর পৃথিবী আনন্দকে ডেকে বলে আনন্দ দেখো তো যারা মিসিং হয়েছে তারা কত তারিখে কটেজে উঠেছিল। তখন তা দেখে তারা তো শকড, কারণ যে তারিখে তারা কটেজে উঠেছে ঠিক সেই তারিখ থেকেই তারা মিসিং। এরকমটা দেখে সাথে সাথে পৃথিবীর চরণের কথা মনে পড়ে যে চরণও তো কিছুদিন আগে এই কটেজে উঠেছিল। তখন সে চরণকে ফোন দেয়, আর চরণকে ফোন দেওয়ার পর তার বাড়ি থেকে বলা হয় চরণ সুসাইড করেছে। এটা দেখে তো পৃথ্বী পুরোপুরি শক। তখন সে সেই রেজিস্ট্রি খাতা থেকে যারা হারিয়ে গিয়েছিল তাদের নাম্বারে কল দিতে থাকে। তখন তো পৃথিবীর সন্দেহ হয়। তখন সে আনন্দকে বলে সবাইকে ডাকো এবং সবাইকে এই ফাইলগুলো দাও। সবাই যেন মিসিং পরিবারগুলোতে ফোন দেয় এবং ফোন দিয়ে জিজ্ঞেস করে যে তারা কোথায় আছে। তখন সমস্ত পুলিশ অফিসার এসে বলে স্যার যারা ভয় পেয়েছিল তাদের মধ্যে কিছু নিখোঁজ, আর বাকিরা সবাই আত্মহত্যা করেছে। তখন তো পৃথ্বীর মনে একটি সন্দেহ ঢুকে যায়। এরপর পৃথ্বী রেগে গিয়ে গোপালকে বলে আমাকে ভূতের কাহিনী বলা বন্ধ করো, সত্যি করে বলে এখানে কি চলছে। তখন গোপাল বলে স্যার 5 বছর আগে বিজয় কুমার এখানে আসার পর থেকে এই সব কিছু শুরু হয়েছে। বিশ্বাস না হলে আপনি রেজিস্ট্রি খাতায় দেখেন, বিজয় কুমার নিজে এখানে তার অ্যাড্রেস আর নাম লিখে গেছে। তখন পৃথ্বী তা দেখে তো পুরো এবং সাথে সাথে সে তার বাবাকে ফোন দেয়। তার বাবাকে ফোন দিয়ে বলে বাবা তুমি আমাকে বলোনি কেন ভাইয়া কোথায় মারা গেছে, কিভাবে মারা গেছে। ভাইয়া আসলে অ্যান্থনি নামের কলেজে মারা গেছে তাই না। আর তখনই আমরা বুঝতে পারি শুরু থেকে যে বিজয় কুমারের নাম আমরা শুনছি সে বিজয় কুমার আর কেউ নয়, এই পৃথিবীরই বড় ভাই। তখন দেখা যায় পৃথ্বী তার ভাই ভাবির কবরের কাছে দাঁড়িয়ে আছে এবং বলছে যে ভাইয়ের মৃত্যুর পর আমার ভাবিও বিষ খেয়ে আত্মহত্যা করেছে। যেই এর পেছনে আছে আমি তাকে ছাড়বো না, সে ভূতই হোক আর মানুষই হোক, যেই হোক না কেন তাকে আমি ধরেই ছাড়বো।
পরবর্তী সিনে আমরা দেখতে পারি পুলিশ কমিশনার সহ সমস্ত পুলিশ এক জায়গায় বসে মিটিং করছে। সেখানে পৃথ্বী বলছে, আমরা অ্যান্টনি কটেজের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারবো না, কারণ যতগুলো সুসাইড হয়েছে বা মিসিং কেস হয়েছে সমস্ত তার বাড়িতে ফেরার পর সেই কটেজের ভিতরে কিছু হয়নি। এখন যদি আমরা কটেজের বিরুদ্ধে অ্যাকশন নেই তাহলে আমাদেরই সমস্যা হবে। আর তখনই পুলিশ কমিশনার বলে, পৃথ্বী তুমি এই কেসটাকে লিড করো, তুমি আলাদা একটি টিম গঠন করে যত তাড়াতাড়ি সম্ভব এই কেসের একটি সলিউশন বের করো। পৃথ্বী বলে, ঠিক আছে স্যার। পরবর্তী সিনে আমরা দেখি পৃথ্বী তার ওয়াইফ এবং তার টিমকে নিয়ে চরণের বাড়ি গিয়েছে ইনভেস্টিগেশন করার জন্য। সেখানে যাওয়ার পর চরণের বাবাকে বলে, আপনার ছেলে রত্নাগর কটেজে কেন গিয়েছিল? তখন তার বাবা বলে, আমার ছেলে সেখানে যাবে কেন, আমি তো এটাই বুঝতে পারছি না। আর তখনই পৃথ্বী বলে, আপনার বৌমাকে ডাকুন। আর তখনই অরুণের বাবা অবাক হয়ে বলে, আমার ছেলে তো বিয়ে করেনি, তাহলে তার বউ আসবে কোথা থেকে? তখন তো পৃথ্বী এবং তারা সবাই অবাক হয়ে যায়। তখনই পৃথ্বী সেখান থেকে বেরিয়ে অর্চনাকে ফোন দেয় এবং বলে, আমি তোমার সাথে কথা বলতে চাই। এই বলে সে অর্চনার বাড়ি দিকে রওনা দেয়। আর গিয়ে দেখে অর্চনা সেখানে সুসাইড করেছে। আর সুসাইড করার আগে সে একটি নোটের মধ্যে লিখে গিয়েছে, আমার মৃত্যুর জন্য আমিই দায়ী এবং আমার জন্য চরণ মারা গিয়েছে। রাতে দেখা যায় পৃথ্বী এবং তার ওয়াইফ বসে কফি খাচ্ছে। আর তখনই তার ওয়াইফ তাকে জিজ্ঞেস করে, কালকে তুমি কাকে জিজ্ঞাসাবাদ করতে যাবে? তখন পৃথ্বী বলে, একজন নায়িকা আছে যার স্বামী আত্মহত্যা করেছিল ওই কটেজে যাবার পর, কালকে তার কাছেই যাব। পরের দিন সকালে আমরা দেখি পৃথ্বীকে সেই নায়িকার কাছে এসে উপস্থিত হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করছে। তখন পৃথ্বী বলে, আপনারা রত্নাগর কেন গিয়েছিলেন? কোনো কিছু না লুকিয়ে সমস্ত সত্যিটা আমাদেরকে বলুন। আর তখন ওই নায়িকাটি বলে যে, আমি প্রেগনেন্ট হয়ে গিয়েছিলাম, যেহেতু আমার কেরিয়ার আছে তাই আমরা চিন্তা করলাম আমরা বাচ্চাটি রাখবো না, তাই আমরা অ্যাবর্শন করার জন্য বিভিন্ন হাসপাতালে ছুটতে থাকি, কিন্তু কোথাও অ্যাবর্শন করতে পারি না। আর তখনই নায়িকাটি বলে, আমার হাজবেন্ড এসে আমাকে বললো এটা অ্যাবর্শন করা যাবে, আমাদেরকে রত্নাগর যেতে হবে। রত্নাগর নাকি একটি হসপিটাল আছে যার নাম সৃষ্টি হসপিটাল। তখন আমরা দুজনে মিলে সেখানে যাই, কিন্তু সেখানে গিয়ে দেখি হসপিটালটি বন্ধ। তখন সেখানে একজন লোক এসে আমাদেরকে জিজ্ঞাসা করে, আপনারা কি অ্যাবর্শন করতে এসেছেন? তখন আমরা বলি হ্যাঁ। আর তখনই সে আমাদেরকে বলে, আপনারা অ্যান্টনি কটেজে যান, আমি কাল সকালে এসে আপনাদেরকে একটি হাসপাতালে নিয়ে যাব। আর তখন আমরা তার কথায় সেই অ্যান্টনি কটেজে যাই। আর কটেজে যেয়ে বলি, আমাদেরকে মঞ্জুনাথ পাঠিয়েছে। এরপর তো আপনারা জানেনই। পৃথ্বী তখন বলে, তাও আমরা আপনার কাছ থেকে জানতে চাই। এবং নায়িকাটি তখন বলে, সেদিন রাতে আমাদেরকে কেউ এসে বুঝছে যে বই দেখিয়েছিল, সেটা দেখে আমরা তো সেখান থেকে বেরিয়ে আসি, কিন্তু সেখান থেকে আসার পর দেখা যায় আমার হাজবেন্ড সবসময় ভয় পেত। হঠাৎ করে আমাকে একদিন ফোন দিয়ে বলে, তুমি তাড়াতাড়ি বাড়িতে আসো। আমি বললাম কি হয়েছে? সে বলল প্রচণ্ড ভয় করছে। এরপর আমি বাড়িতে এসে দেখি সে আত্মহত্যা করেছে। পরের দিন দেখা যায় পৃথ্বী তার ওয়াইফ মেঘনার সাথে বারিন্দায় দাঁড়িয়ে কথা বলছে। মেঘনা তাকে বলছে, আমার কাছে মনে হয় না এটা কোনো মার্ডার। পৃথ্বী তখন বলে, তোমার কি মনে হয় এগুলো কি হচ্ছে? মেঘনা বলে, আমার তো মনে হচ্ছে এগুলো অ্যাক্সিডেন্ট। তোমার কি মনে হয়? পোস্টমর্টেম রিপোর্টে কি এসেছে? পৃথ্বী বলে সুসাইড। আর তখনই সেখানে আনন্দ এসে উপস্থিত হয় এবং পৃথ্বীকে পোস্টমর্টেম রিপোর্টটি দেয় এবং তাকে বলে আর্চনা প্রেগনেন্ট ছিল। যেটা থেকে পৃথ্বী বলে, এরা দুজনও তো সেখানে অবসর করাতে যায়নি। আর তখনই আনন্দ বলে, স্যার আমার মনে হয় এই প্রত্যেকটি কেসে একটি আরেকটির সাথে জড়িয়ে আছে। তখন দেখা যায় মেঘনা বলছে, এতগুলো রিপোর্ট দেখার কি দরকার? আর তখনই দেখা যায় পৃথ্বী তার অফিসারকে হোয়াটসঅ্যাপে বলে, আমাকে এই সমস্ত মেয়েদের রিপোর্ট দাও। আর সাথে সাথে তার অফিসাররা সমস্ত মেয়েদের রিপোর্ট দেয়। কি আশ্চর্যের বিষয়, এই 12 জন ধরেই প্রেগনেন্ট ছিল। পৃথ্বী তখন বলে, সবাইকে কেন ওরা ওই গেস্ট হাউসে পাঠাতো? সেটা তো কোনো হসপিটাল নয়, এর পিছনে কি রহস্য আছে? এরপর তারা তিনজনে সেই সৃষ্টি হসপিটালের সামনে যায় যেখানে মঞ্জুনাথের দোকান ছিল, কিন্তু মঞ্জুনাথকে সেখানে না পেয়ে তারা মঞ্জুনাথের বাড়িতে যায়। আর বাড়িতে গিয়ে দেখে মঞ্জুনাথ সেখানে আত্মহত্যা করেছে। তখনই তো পৃথ্বী আর কোনো কথা না বলে গোপালকে তুলে নিয়ে আসে এবং তাকে ইচ্ছে মতো ধুলাই দেওয়ার পর গোপাল সব স্বীকার করে। তখন গোপাল বলে, সৃষ্টি নামের একটা হসপিটাল ছিল যেখানে মঞ্জুনাথ কাজ করত এবং সেখানে যারা অ্যাবর্শন করাতে আসতো তাদের অ্যাবর্শন করানোর পর মঞ্জুনাথ তাদেরকে আমার কটেজে পাঠাতো, বিনিময়ে আমি মঞ্জুনাথকে কিছু টাকা কমিশন দিতাম। কিন্তু হঠাৎ করে 3 বছর আগে সেই হসপিটালে একটি ডাক্তার সুসাইড করে। এরপরে সেই হসপিটালটি বন্ধ হয়ে যায়। এরপর থেকে আমাদের বিজনেসে লস হতে থাকে। তাই আমি এবং মঞ্জুনাথ মিলে একটা প্ল্যান বানাই। মঞ্জুনাথ আগে থেকে জানতো কারা সেখানে অ্যাবর্শন করাতে আসবে, তাই সে তাদেরকে অ্যাবর্শন করানোর কথা বলে আমার কটেজে পাঠিয়ে দিত। আর হঠাৎ করে রাতে তারা ভয় পেয়ে এখান থেকে পালিয়ে যেত।
আসলে সেই বিজয় কুমারের ভূত এই কথা বলতেই পৃথ্বী তো রেগে গিয়ে তাকে মারতে যায়, যে আবার যদি ওই বিজয় কুমারের নাম নিস তাহলে তোর খবর আছে। গোপাল তখন বলে, স্যার আমার কথা বিশ্বাস করেন। তখন সেই পুলিশ অফিসার বলে, তুই আমাদের সমস্ত খবর মঞ্জুনাথকে জানাতে, তাই না? গোপাল বলে, না স্যার, সে তো এ বিষয়ে কিছুই জানে না, বরং সে তো গতকাল রাতে এখানে দুজন গেস্ট পাঠিয়েছিল। তারপর আমি মঞ্জুনাথকে ফোন দিয়ে বলি এরপর থেকে এখানে কোনো গেস্ট পাঠাবে না, এবং আমি ওই গেস্টদের অন্য জায়গায় পাঠিয়ে দিই। তখন পৃথ্বী বলে, কোথায় পাঠিয়েছিস? তখন গোপাল একটি হোটেলের নাম বলে, এবং পৃথ্বী হোটেল থেকে তাদের নাম্বার নিয়ে সেই ছেলেটিকে ফোন দেয় এবং বলে, তুমি কি অরবিন্দ? অরবিন্দ বলে, হ্যাঁ, আপনি কে? পৃথ্বী তখন বলে, আপনার জীবনের হুমকি আছে, আপনি তাড়াতাড়ি আমার সাথে থানায় এসে দেখা করুন। এরপর তারা দুজনে থানায় আসে। তখন পৃথ্বী তাদের জিজ্ঞেস করে, আপনারা এখানে কেন এসেছেন? তখন তারা দুজন বলে, আমরা স্বামী স্ত্রী এখানে বেড়াতে এসেছি। তখন অরবিন্দ বলে, আমি তোমাদের সম্পর্কে সব জানি, তোমরা এখানে অবসর বেড়াতে এসেছো, তাই না? তখন তারা বলে, জি স্যার। তখন পৃথ্বী বলে, ঠিক আছে, আজকে রাতে তোমরা এই পুলিশ স্টেশনে থাকবে, কারণ তোমাদের জীবনের হুমকি আছে। তারপর পৃথ্বী তার সমস্ত অফিসারকে বলে, আজ রাতে সবাই অ্যালার্ট হয়ে থাকবে। তখন তো সবাই অ্যালার্ট হয়ে যায়। হঠাৎ করে রাত 2টার সময় পৃথ্বীর ঘুম এসে যায়, আর সে স্বপ্ন দেখে বাড়ি থেকে ফোন এসেছে, তার ওয়াইফ তাকে ডাকছে। তখন সে বাকি পুলিশদের বলে, বাড়ি থেকে আমার ফোন এসেছে, আমার ওয়াইফ এরকম করে না, নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে, আমাকে যেতে হবে। সে বাড়িতে গিয়ে দেখে তার বাথরুমের কাঁচ ভাঙা, আর সেখানে লেখা, সারো নয় মরো, মানে তাকে কেউ থ্রেট দিচ্ছে। আর তখনই সে থানায় এসে দেখে সে অরবিন্দ আত্মহত্যা করেছে। আর তখনই তার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পর সে বাইরে এসে দেখে অরবিন্দ ভালো আছে। তখন ভোর সকালে সে তার ওয়াইফের সাথে দেখা করতে যায়, এবং সেখানে গিয়ে তাকে বলে যে, আমি বুঝতে পারছি না এই সুসাইডের পেছনের রহস্যটা কি, আর রাত্রে একটা খারাপ স্বপ্ন দেখলাম। তখন মেঘনা বলে, কি স্বপ্ন? পৃথ্বী বলে, আমি দেখি আমার বাথরুমের জানালা ভেঙে কেউ সেখানে লিখে দিয়েছে, ছাড়ো নয় মরো, মানে কেউ আমাকে থ্রেট দিচ্ছে। আর একটু পরে যে পৃথ্বী বাথরুমে যাবে, গিয়ে দেখে সেই স্বপ্নের মতোই সেখানে কেউ লিখে দিয়েছে, ছাড়ো নয় মরো, যেটা থেকে পৃথ্বী এবং তার ওয়াইফ তো খুব ভয় পায়। পরে সে থানায় এসে অরবিন্দকে বলে, সরি, আমাদের জন্য আপনাদের দুর্ভোগ পোহাতে হলো। অরবিন্দ বলে, ঠিক আছে স্যার, আপনি তো আমাদের ভালোর জন্যই করেছেন। এরপর তারা দুজনে গাড়ি স্টার্ট করতে যাবে, কিন্তু তাতে গাড়ি স্টার্ট হয় না। তখন সেখানে একজন পুলিশ এসে বলে, কি হয়েছে, গাড়ি স্টার্ট হচ্ছে না? মনে হয় তোমার ব্যাটারি ডাউন হয়ে গেছে। ঠিক আছে, আমরা ধাক্কা দিচ্ছি, তুমি স্টার্ট দাও। তখন অরবিন্দ বলে, স্যার এটা কি বলছেন, আপনি কেন ধাক্কা দেবেন? আপনি স্টার্ট দেন, আমরা ধাক্কা দিচ্ছি। এই বলে অরবিন্দ বেরিয়ে ধাক্কা দিতে থাকে, এবং গাড়িটি স্টার্ট হওয়ার পরেই সেই পুলিশটি গাড়ি চাপা দিয়ে অরবিন্দকে মেরে ফেলে, আর সে পাগলের মতো হাসতে থাকে। তখন তো সবাই ভয় পেয়ে যায়, তাই আসলে এখানে তাহলে ভূত প্রেতের কাহিনী আছে। এরপর দেখা যায় দুজন সিনিয়র অফিসার সহ পৃথ্বী এবং মেঘনা মিটিং করছে। তখন সিনিয়র অফিসাররা বলছে, পৃথ্বী, এই কেস হাতে নেওয়ার পরে এটা তৃতীয় হত্যা, আমার মনে হয় তোমাকে একজন তান্ত্রিক বলা দরকার। কিন্তু পৃথ্বী বলে, আমি এসব বিশ্বাস করি না। তখন মেঘনার জোরাজুরিতে সে রাজি হয়। তখন পৃথ্বী বলে, ঠিক আছে, আমি একজন তান্ত্রিককে চিনি, যে ভূতের বাপ, তাকে আমি ডাকছি। পরক্ষণে আমরা দেখি সেই কটেজের সামনে ফাদার জোসেফ নামের একজন তান্ত্রিক এসেছে। সে এসে সবাইকে বলে, তোমরা সবাই এখানে দাঁড়াও, আমি ভিতরে যাব, কেউ আমার সাথে আসবে না। ভিতর থেকে বের হওয়ার পর পুলিশ তাকে জিজ্ঞেস করে, ফাদার, এখানে কি ভূত আছে? ফাদার বলে, আজকে না, কালকে বলবো, এই বলে সে চলে যায়। পরবর্তীতে দেখা যায় মেঘনা ঘুমিয়ে আছে, আর পৃথ্বী সেখানে নেই। তাই সে পৃথ্বীকে ফোন দেয়। পৃথ্বীকে বলে, তুমি কোথায়? পৃথ্বী বলে, ফাদার জোসেফ মারা গেছে। এরকম কথা শুনে মেঘনা তো ভয় পেয়ে যায়। রাতে যখন পৃথ্বী ফিরে আসে, তখন মেঘনা তাকে বলে, চলো আমরা বাড়ি ফিরে যাই, আমার তোমার জন্য ভয় করছে, কতগুলো মানুষ মারা গেল। তখন পৃথ্বী বলে, ফাদার জোসেফের মৃত্যুর সাথে আমি একটি ক্লু পাই, তাই আমি এক জায়গায় যাই, এবং সেখানে গিয়ে আমি একটি ছবি পাই। মেঘনা তখন বলে, কিসের ছবি? আর তখনই আমাদের কিছুক্ষণ আগে ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে দেখা যায় পৃথ্বী একটি বাড়িতে গিয়েছে, এবং সেখানে গিয়ে একটি ছবি বের করেছে। আর তখনই পৃথ্বী সেই ছবিটা বের করে মেঘনাকে দেখায়, আর মেঘনা কি অবাক হবে, ছবি দেখে তো আমি নিজেই অবাক। আর তখনই পৃথ্বী বলে, এইবার সত্য ঘটনা খুলে বলো। মেঘনা বলে, কিসের সত্য ঘটনা? পৃথ্বী বলে, এই সব কিছুর পেছনে তুমিই ছিলে, তাই না? তখন মেঘনা বলে, ফাদার জোসেফের মৃত্যুর পর তুমি হয়তো শকে আছো, তাই এরকম কথা বলছো, একটু ঠান্ডা হয়ে বসো, সব ঠিক হয়ে যাবে। তখন পৃথ্বী বলে, ফাদার জোসেফ মরেনি, সে বেঁচে আছে, আর সে কোনো তান্ত্রিক নয়, সে একজন মনোবিজ্ঞানী, যার নাম ডক্টর রাজন। পৃথ্বীর মুখে একথা শুনে তো মেঘনা পুরোপুরি হা হয়ে যায়। মেঘনা তখন বলে, পৃথ্বী এসব কি? আর পৃথ্বী বলে,
তা তো তুমিই জানো, আগে তোমার ফোনটা দাও। তখন মেঘনা বলে, কেন? পৃথ্বী বলে, জোসেফ মারা যাওয়ার পর তুমি নীলিমাকে কেন কল করেছিলে? মেঘনা বলে, আমি নীলিমাকে ফোন করিনি। যদি তোমার বিশ্বাস না হয় তাহলে আমার ফোন দেখো। আর তখনই পৃথ্বী বলে, এই ফোন না, তোমার কাছে যে আরেকটা ফোন আছে ওই ফোনটা দাও। পৃথ্বী তখন বলে, তুমি ব্যাংক থেকে 5 লাখ টাকা কেন বের করেছো? মেঘনা বলে, কি এর 5 লাখ টাকা? পৃথ্বী বলে, যে 5 লাখ টাকা তুমি পুলিশকে দিয়েছিলে অরবিন্দকে মারার জন্য। মেঘনা বলে, এসব কি বলছো? পৃথ্বী বলে, হ্যাঁ, আমি অরবিন্দকে সারা রাত পুলিশ স্টেশনে বসিয়ে রেখেছিলাম তাকে বাঁচানোর জন্য, কিন্তু সকালে তুমি পুলিশকে দিয়ে তাকে মেরে ফেলো, বিনিময়ে তাকে 5 লাখ টাকা দাও, কারণ সে জুয়া খেলায় আসক্ত ছিল, আর তুমি তা খুব ভালো করেই জানতে। রাত্রে আমি একটা স্বপ্ন দেখলাম, তোমাকে বলার পরই তা সত্যি হয়ে গেল। আমি যে একসময় ধরেই নিয়েছিলাম যে সবই একটা আত্মাই করছে। আর ঠিক তখনই আমি একজন পুলিশের মতো চিন্তা করলাম, আর তখন আমি গিয়ে স্টেশনের সিসি ক্যামেরা ফুটেজ চেক করি, আর সেখানে দেখতে পাই তুমি যাকে টাকা দিয়েছিলে সে রাতের বেলা অরবিন্দের গাড়ির হেডলাইট জ্বালিয়ে রেখেছিল, যার ফলে তার ব্যাটারি ডাউন হয়ে গেছিল। আর তখন তাকে ধুলাই দিতে সে সব স্বীকার করে নেয়। আমি জানতাম বাথরুমে সেই লেখাগুলো তুমি লিখেছো, আর ফাদার জোসেফকে ডাকার জন্য তুমিই বলেছিলে। আর তুমি ভালো করেই জানো যে কোনো তান্ত্রিক এসে টাকার জন্য মিথ্যা কথা বলবে যে সেখানে ভূত আছে। আর প্রত্যেকবার যখন আমি ইনকোয়ারি করতে যেতাম তখন তুমি জিজ্ঞেস করতে আমি কোথায় যাচ্ছি। আর যাদের নাম হোটেলের রেজিস্ট্রি এতই মার্ক করা ছিল তুমি শুধু তাদের কেসে আমার সাথে যেতে, বাকি কোনো কেসে যেতে না। এমনকি মঞ্জুনাথের কেসেও তুমি আমার সাথে গিয়েছিলে। আমরা মঞ্জুনাথকে ধরার আগেই তুমি তাকে ফোন দিয়ে আত্মহত্যা করতে বাধ্য করেছো। এমনকি আনন্দ যখন আমাকে বলেছিল যে সবগুলো কেস প্রায় একই রকম, তখন তুমি আমাদেরকে ডাইভার্ট করার জন্য শুধু মেয়েদের কেসগুলো দেখতে বলেছিলে। আর আফসোস, আমি এখন সবগুলো কেসই দেখেছি, সবগুলো কেসের রিপোর্টই এখন আমার কাছে আছে, যেখানে স্পষ্ট বলা আছে এলএসডি নামক একটি ড্রাগ সবার শরীরে পাওয়া গেছে, আর ওরা সকলেই তোমার পেশেন্ট ছিল। এবার তুমি আমাকে বলো, তুমি সবাইকে কেন ওই ড্রাগ দিয়েছো? তখন মেঘনা বলে, আমি কিছু জানি না, আমি কিছু করিনি। আর তখনই পৃথ্বী বলে, হ্যাঁ তুমি করেছো, তুমি সবাইকে মেরেছো, তুমি আমার ভাইকে মেরেছো। আর তখনই দেখা যায় মেঘনা অন্যরকম হয়ে গেছে, সে পৃথ্বীর উপর হামলা করে, আর পৃথ্বী তখন তাকে একটি চড় মারে। আর পরক্ষণে আমরা দেখি জোসেফ মেঘনাকে বসিয়ে তাকে হিপনোটাইজ করার চেষ্টা করছে, এবং তাকে হিপনোটাইজ করে তাকে প্রশ্ন করতে থাকে। আর পৃথ্বী তখন বাহিরে দাঁড়িয়েছিল। এরপর জোসেফ বাইরে এসে পৃথ্বীর সাথে দেখা করে এবং তাকে বলে, তোমার স্ত্রী মানসিকভাবে অসুস্থ, তুমি বলতে পারো এটি একটি সাইকোলজি ডিসঅর্ডার। পৃথ্বী তখন বলে, সে তো সবসময় হাসি খুশি থাকতো, তাহলে কিভাবে? আর তখনই জোসেফ বলে, মেঘনাকে তুমি বিয়ের পর থেকে দেখেছো, কিন্তু তার বিয়ের আগেও একটা জীবন ছিল। পৃথ্বী বলে, মানে? জোসেফ বলে, ও ছোট থেকে এত আঘাত পেয়েছে যে এখন ওর মানসিক সমস্যা হয়ে গিয়েছে, এমনকি ওর জন্মটা অনিচ্ছা ছিল। পৃথ্বী বলে, আমি বুঝতে পারছি না, আমাকে খুলে বলুন। জোসেফ বলে, আমি ওকে হিপনোটাইজ করে ওর কাছ থেকে জানতে পেরেছি পরিবারে ওরা 4 বোন ছিল, ও ছিল সবার ছোট। ওর বাবা সারাদিন ওর মাকে মারতো, এই বলে যে সে কোনো ছেলে জন্ম দিতে পারে না, আর সে নাকি 4টা মেয়ে জন্ম দিয়েছে। এরকম প্রত্যেক দিন তারা 4 বোন এবং তার মা তার বাবার হাতে অত্যাচারের শিকার হতো। একদিন মেঘনা অত্যাচার সহ্য করতে না পেরে তার বাবাকে মেরে ফেলে, আর তখন তার মা এই দুষ কাঁধে নিয়ে জেলে চলে যায়, যাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এরপর থেকে তারা খুব কষ্টে বড় হয়েছে। বড় হওয়ার পর যখন তোমার সাথে দেখা হয় তখন সে সমস্ত অতীত বলে ভালোই থাকতে শুরু করে, কিন্তু এই সমস্যা শুরু হয় তোমার বড় ভাইয়ের কাছ থেকে। পৃথিবী বলে, মানে কি বলতে চাইছেন আপনি? আর তখন জোসেফ বলে, তোমার বড় ভাই অবসর করানোর জন্য তোমার স্ত্রীকে বলছিল এবং তাকে বারবার বলে বিরক্ত করছিল। আর তখনই তোমার স্ত্রীর ভেতরে সেই রাগটা আবার উঠে যায় এবং সে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে, এবং তোমার ভাই তোমার ভাবিকে নিয়ে সেই সৃষ্টি হসপিটালে যায় অবসর করানোর জন্য। তখন তোমার ভাবি মেঘনাকে বলে, যেভাবেই হোক তার সন্তানকে বাঁচাতে হবে। আর তখন তোমার ভাবি এবং ওয়াইফ মিলে পরিকল্পিতভাবে তোমার ভাইকে হত্যা করে। এরপর তোমার ভাবি তোমার পিতার কাছে এসে বলে, কন্যা সন্তান হবে জেনে তোমার ভাই আত্মহত্যা করেছে, আর তোমার পিতা মান সম্মানের ভয়ে তা সবার কাছে লুকিয়ে রাখে। নিজের স্বামীকে হত্যা করেছে এটা ভেবে ভেবে তোমার ভাবি নিজে আত্মহত্যা করে ফেলে। আর তখন তো মেঘনার অবস্থা আরো খারাপ হয়ে যায়। তখন সে সৃষ্টি হসপিটালে প্রিয়াঙ্কাকে বলে, যদি কেউ অবসরের জন্য আসে তবে তাকে আমার কাছে কাউন্সিলের জন্য পাঠিয়ে দিও। আর মেঘনা তখন প্রেগনেন্ট মহিলাদেরকে বলতো, তোমাদের স্বামীর আসলে মাথায় সমস্যা আছে, আমি তোমাদেরকে একটা ওষুধ দিচ্ছি, এটা তাকে খাওয়াবে, তারা ঠিক হয়ে যাবে, পরে আর অবসরের কথা বলবে না। আসলে সেই ওষুধটি ছিল এলএসডি ড্রাগস, যা খাওয়ার পরে সাধারণত মানুষ বিভিন্ন জিনিস থেকে ভয় পেতে থাকে, আর যদি তারা বেশি ভয় পেয়ে প্যানিক অ্যাটাক করে তাহলে আত্মহত্যা পর্যন্ত করতে পারে।
আর মেঘনা এটা ভালো করেই জানতো। আর মেঘনা এটা একাও করতে পারতো না, তাই সে গোপাল এবং বড় বোনকে তার সঙ্গী করে। যেহেতু সে জানতো কারা অ্যাবর্শন করাতে যাচ্ছে, তাদেরকে ভুলিয়ে বালিয়ে সেই কলেজে নিয়ে যেত এবং সেখানে নিয়ে যাওয়ার পর তার বড় বোন তাদেরকে ভূত সেজে ভয় দেখাতো, যার ফলে তাদের প্যানিক অ্যাটাক হতো আর পরবর্তীতে তারা আত্মহত্যা করে ফেলতো। আর যারা একটু সাহসী ছিল তারা আত্মহত্যা না করে বাড়ি থেকে পালিয়ে যেত। আর তখনই জোসেফ পৃথিবীকে বলে, এসব সত্য, তোমাকে এটা মেনে নিতে হবে। জোসেফ বলে, আমি মানি মেঘনা অপরাধী, মেঘনা অনেকগুলো খুন করেছে, কিন্তু মেঘনা অনেকগুলো জীবনও বাঁচিয়েছে। সে অনেকগুলো নিষ্পাপ জীবন যাদের কোনো দোষ ছিল না, দুনিয়াতে আসার আগে যাদেরকে মারার জন্য চেষ্টা করা হচ্ছিল তাদেরকে সে বাঁচিয়েছে। এখন তুমি চিন্তা করো, তাকে কি পুলিশ হিসেবে শাস্তি দেবে, না একজন ভালো ডাক্তারের কাছে নিয়ে তার চিকিৎসা করাবে? এখন তুমি যাও, তোমার ওয়াইফের কাছে যাও, তোমার ওয়াইফের এখন তোমাকে খুব দরকার। এই কথা শুনে পৃথ্বী তার ওয়াইফের কাছে যেতে থাকে এবং যাওয়ার পর দেখে তার ওয়াইফ সুসাইড করেছে। আর সুসাইড করার আগে সে একটি নোটে লিখে গেছে, আমি জানি আমার কারণে অনেকগুলো লোক মারা গেছে, আর আমি তোমাকে খুব কষ্ট দিয়েছি, আর এই কারণে আমি আত্মহত্যা করলাম। আর তখন তো পৃথ্বী তাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। আর মুভিটির লাস্টে দেখানো হয় পৃথ্বীকে কেউ ফোন দিয়ে বলছে, স্যার, সে অ্যান্টনি কটেজে আবার একজন সুসাইড করেছে। যেটার সাথে সাথে এই মুভিটি শেষ হয়ে যায়। বন্ধুরা, সিনেমাটা যদি ভালো লাগে তাহলে আমার এই নতুন চ্যানেলে একটি সাবস্ক্রাইবার দিয়ে আমাকে উৎসাহ করতে সাহায্য করো।